যে জায়গায় এলাম সেটা হচ্ছে হাউস অফ জগৎ শেঠ মিউজিয়াম। 20 টাকা হচ্ছে টিকিট। এখানে টিকিট এন্ট্রি ফি রয়েছে 20 টাকা। এটা হচ্ছে জগৎ শেঠের রাজবাড়ি, এটা মিউজিয়ামটা রয়েছে হাউস অফ জগৎ শেঠ নসিপুর। জগৎ শেঠের রাজবাড়িটা দেখে বেরোলাম, ভেতর দিকে ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি ভেতর দিকে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ছবি তোলা নিষেধ, যার জন্য ছবি আমি তুলতে পারিনি। কিন্তু আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখবেন, বেশ সুন্দর। ভেতরে জগৎ শেঠের ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, মেহগনি কাঠের টেবিল চেয়ার এইগুলো রয়েছে, এবং কিছু অস্ত্র রয়েছে যেটা পরে সেই সময় যুদ্ধ করতেন ওনারা, যে বড়মোটা লোহার যে স্ট্রাকচারের সেটা রয়েছে। দেখার জিনিসপত্র আছে এখানে, ভালোই রয়েছে জগৎ শেঠের। তো ওভারঅল বেশ সুন্দর। এখানে রক্ষণাবেক্ষণ রয়েছে, মিউজিয়ামটা করেছে বেশ সুন্দর। ভেতর দিক থেকে আসলে, সোজা দিক থেকে আসলে, এখান থেকে ঢুকলে এখানে একটা নিচে নামা সুড়ঙ্গের মতো রয়েছে, ওখান দিয়ে ঢুকে গেলে পর 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 সমস্ত কিছু সাজানো রয়েছে। উনি যে বিছানায় শুতেন সেই বিছানাটা রয়েছে, তারপরে মার্বেলের কিছু নিদর্শন রয়েছে। তো ওভারঅল বেশ সুন্দর। ভেতর দিকে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, সেই জন্য আমি ভেতর দিকটা দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যখন আসবেন তখন অবশ্যই ভেতরটায় ঢুকবেন। টিকিট কেটে ঢুকতে হয়, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। সেটা কেটে ঢুকবেন এবং সুন্দরভাবে এনজয় করবেন। অর্ঘ্য এখানে ঢুকলো না, আমি একাই গেলাম, একা গিয়ে ভেতরটার দিকে চলে এলাম। চলুন এবার নসিপুর রাজবাড়ি জগৎ শেঠের দেখা কমপ্লিট। এই যে জগৎ শেঠের যেটা দেখে এলাম, এটা একটা ছোট্ট ইতিহাস আছে। জগৎ শেঠ ছিলেন হচ্ছে সেই সময়কার বলতে গেলে ওই মানে কালেক্টর টাইপের আর কি, মানি কালেক্টর। এবং তিনি ইংরেজদের যে টাকা সেটাকে ট্রান্সফার করতেন বেঙ্গলি কারেন্সিতে, বাংলা কারেন্সিতে ট্রান্সফার করতেন। এবং এটাও শোনা যায় যে তার এতটাই সম্পত্তি ছিল, তার বিপুল সম্পত্তি ছিল, সেটা ভেতরে নিদর্শন দেখলেই বুঝতে পারবেন। তার ইউজ করা যে সমস্ত জিনিসপত্র আছে এবং তিনি যেভাবে লাইফস্টাইল ডিল করতেন, তো তিনি যথেষ্ট সম্ভ্রান্ত একজন ছিলেন। তো এতটাই তার সম্পত্তি ছিল, শোনা যায় যে ভাগীরথী যে নদীটা রয়েছে, ভাগীরথী নদীর উপরে ব্রিজ দেওয়া যেত, বাঁধ দেওয়া, চিন্তা করা যায়, বাঁধ দেওয়ার মধ্যে দেওয়া যেত আর কি। আচ্ছা, তো আমরা কথা বলতে বলতে যেখানে এসে পৌঁছালাম সেটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়িটা দেখে আমার একটা জিনিস হেভি লাগছে, কি বলুন তো, মিনি হাজারদুয়ারি। মিনি হাজারদুয়ারি একদম সামনের যে আর্কিটেকচার ডিজাইনটা রয়েছে, এটা কিন্তু হাজারদুয়ারির সাথে খুব মেলে। এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। ভেতরটা আমি দেখে এলাম, কিন্তু ভীষণ দুঃখিত, সেটা হচ্ছে এখানে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। এখানে টিকিটে নিল হচ্ছে 20 টাকা পার হেড। তো এখানে আসলে সামনে এটা বুকিং কাউন্টার রয়েছে, এখান থেকে আপনারা টিকিট কেটে, ওই সামনের দিকে যে বুকিং কাউন্টারটা, ওখান থেকে টিকিট কেটে আপনারা ভেতর দিকে ঢুকতে পারবেন। এখন আমরা যে জায়গাটা এলাম সেই জায়গাটা হচ্ছে
ঢাকার উর্দু বাজারের মহন্ত লক্ষ্মণ দাসের আখড়া, মহন্তদেবের আখড়া নামে এই জায়গাটা অ্যাকচুয়ালি খ্যাতি লাভ করেছে। এখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট দিলাম 20 টাকা করে টিকিট, ভেতরে ঢুকছি। এই জায়গাটা এই জায়গাটা বেশ সুন্দর, ঐতিহাসিক স্থান, পুরোটাই ঐতিহাসিক স্থান। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে যে এটা কি বলুন তো, একদম এটা হচ্ছে অস্টিন গাড়ি। এই অস্টিন গাড়িটার ইতিহাসটা হচ্ছে, এই গাড়িটা সেই সময় 80 টাকা দিয়ে কেনা হয়েছিল। 80 টাকা দিয়ে এই গাড়িটা কেনা হয়েছিল। ঘুরতে ঘুরতে এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, কি অদ্ভুত। এটা হচ্ছে, এটা বোধহয় বাঁশ গাছ, ঠিক আছে? দেখুন, বাপরে বাপ, সুবিশাল লম্বা। এখানের একটা ভেতর দিকে আমরা এসছি, জায়গাটা খুব সুন্দর। এখানে আমার কোথাও লেখা নেই যে ছবি তোলা নিষেধ, যার জন্য আমি তুলছি। আমি জানি না যে এখানে পরবর্তী ক্ষেত্রে কেউ এসে বারণ করবেন কিনা। বারণ করলে আমি নিশ্চয়ই ছবি তোলা বন্ধ করে দেবো ভিডিওটা, সেটা বিষয় না। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এটা একটা রাসমঞ্চ। কি সুন্দর একটা জগন্নাথ বরং সুভদ্রার মন্দির। বলরাম প্রভুর নিচে ওখানে প্রচুর শালগ্রাম শিলা রয়েছে, দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং তার সঙ্গে এখানকার শ্রী রাধা গোবিন্দের এবং গোপালের প্রচুর মূর্তি রয়েছে। একটা জিনিস এখানে আমরা এসে লক্ষ্য করলাম যে ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে যে উনি তো বৈষ্ণবপন্থী ছিলেন, লক্ষ্মণ দাস যিনি ছিলেন ঢাকার থেকে, বৈষ্ণবপন্থী ছিলেন। তো এখানে একটা ছোট্ট নিদর্শন রয়েছে, দেখাচ্ছি আমি আপনাদের। এটা এখানে দেখুন 3টে ফিগার রয়েছে, এটা হচ্ছে নারায়ণী চক্র, সুদর্শন চক্র হিসেবে আমরা জানি। এটা হচ্ছে বৈষ্ণবী তিলক। দেখবেন যারা বৈষ্ণব হয় তারা কিন্তু এই ধরনের তিলক তারা মাথায় আঁকেন। আর ওই পাশের যেটা রয়েছে সেটা হচ্ছে বৈষ্ণবী শঙ্খ। এর থেকে বোঝা যায় যে উনি বৈষ্ণব ধর্মাবলম্বী ছিলেন, এবং বৈষ্ণব ধর্মাবলম্বীতে উনি ভীষণ ইনফ্লুয়েন্স করেছিলেন এখানে। আচ্ছা, একটা জিনিস এবার দেখবো, এখানে 80 কিলো ওজনের রূপো দিয়ে তৈরি কি জিনিস বলছি। 80 কিলো ওজনের
রূপো দিয়ে তৈরি এই হলো রথ, দেখছেন? পাওয়া যায়। আগেকার দিনে ইউজ করা হতো। এগুলো মূলত পেতলের। কি বিশাল বড় হাঁড়ি, বাপ রে বাপ রে বাপ। এগুলো লোহার। এগুলো কি চিনতে পারছেন? এগুলো হলো সেই সময়কার তৈরি জাঁতা, যাতে শস্য দানা দিয়ে সেটাকে পেশাই করা হতো। পুরোটাই পাথর। এখন আমরা মিক্সি, ডিজিটাল মিক্সি হয়ে গেছে। ঠিক ঠিক। এখন যেটা আমরা মিক্সার সেই সময়কার গ্রাইন্ডার তৈরি করি, এটাকে ডে লাইট বলা হয়। এখন সেটা ওইটা জাতাকল, জাতাকলে পেশাই হচ্ছে, সেই জাতাকল দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, ডে লাইট, হ্যাজাক টাইপের। তখন এটাতে জ্বালিয়ে রাত্রে সমস্ত অনুষ্ঠানে এইটা রাত্রে জ্বালিয়ে অনুষ্ঠান করা হতো, যাত্রা। প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সবসময় আমাদের কাছে ভীষণ অ্যাট্রাকটিভ হয় এবং দর্শনীয় জিনিস অবশ্যই দেখবার মতো, দেখতেও ভালো লাগে। যাক, এটা দেখলাম। এটার ইতিহাস হচ্ছে অ্যাকচুয়ালি মহন্ত দাস মহারাজ, উনি ঢাকার উর্দি থেকে এখানে এসেছিলেন এবং মুর্শিদ কুলি খাঁর সহযোগিতায় এই আখড়াটা উনি তৈরি করেছিলেন। আখড়া মানে হচ্ছে যে অনেক ঠাকুরের সংমিশ্রণে যে মন্দিরটা তৈরি করা হয়, যে মন্দিরটা আমি ভেতরে নিয়ে গিয়ে কিছুক্ষণ আগে দেখালাম, সেই মন্দিরটা উনি এখানে তৈরি করেছিলেন, ওনার সহযোগিতায় তৈরি করেছিলেন। মুর্শিদ কুলি খাঁ ওনাকে এই জায়গাটা তৈরি করার জন্যে সহযোগিতা করেছিলেন এবং এটা পরবর্তী ক্ষেত্রে ওনার যে ব্যবহৃত নিদর্শনগুলো আছে সেইগুলো এখানে এখন মিউজিয়াম রূপে চারিদিকে দেখানো হয়েছে, রাখা রয়েছে। কিছু জায়গায় ভেতর দিকে ঢুকতে দিল না, এই সাইডটা ছিল, ওখানে পুরনো দিনের ওই বসার জায়গা, ওনারই ব্যবহার করা কিছু জিনিস সেগুলো রয়েছে। যখন আসবেন আপনারা তখন আপনারা দেখতে পারবেন, কারণ ভেতরে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, ভিডিওগ্রাফি বা ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই জন্যে সেটা করতে পারলাম না। এমনি ঠিক আছে, ভালো, একবার ঘুরে ঘুরে নেবেন এই জায়গাটা এসে। মহন্তদেবের আখড়া দেখে আমরা যে জায়গাটা এসে দাঁড়ালাম সেটা হচ্ছে মির্জাফরের বাড়ি। এই বাড়িটা অ্যাকচুয়ালি প্রবেশ নিষেধ, এখন ঢোকা নিষিদ্ধ আছে। তো এখানকার সাধারণ মানুষ যারা আছেন তারাই এই জায়গাটা একটুখানি ভেতর সামনের দিকে যান এবং আসেন। তো এটা হচ্ছে সেই মির্জাফরের অরিজিনাল বাড়ি। এটা ছিল মেন এন্ট্রান্স। ভেতর দিকে ঢুকে ওই সাইডটা আরও অনেক কিছু আছে, কিন্তু এই জায়গাটা এখন প্রবেশ নিষেধ, ওই জন্য ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। এটাই হচ্ছে মির্জাফরের বাড়ির মেইন দরজা। যাক, তাহলে এটাও দেখা হয়ে গেল। পুরনো প্রাচীন স্থাপত্য নিদর্শন হিসেবে এখানে এখনো রয়েছে। মির্জাফরের বাইরে যেটা দেখলাম, ওখান থেকে দেখে এসে একটুখানি ওখানে এসেই এটা হচ্ছে যে মির্জাফরের যে বংশধর 11 জন যে মেম্বার রয়েছে এবং মির্জাফরেরও এটা হচ্ছে কবরস্থান, এখানে তাদেরকে কবর দেওয়া হয়েছিল। তো চলুন এটা একটুখানি দেখে নিই। এখানে শুনলাম যে মির্জাফরেরও কবর রয়েছে এবং তার যে বংশধরদের যেটা টোটাল 1100 জনের কবর এখানে রয়েছে এবং মির্জাফরের বংশের যারা এখনও রয়েছেন তাদেরকেও এখানে কবর দেওয়া হয়। আচ্ছা, এখানে টিকিট কাটার রয়েছে, এখানে টিকিট মূল্য হচ্ছে 10 টাকা করে এই কবরস্থানে ঢোকার জন্য। এই স্থানেই রয়েছে 1100টা কবর। মির্জাফর থেকে শুরু করে, মির্জাফরের যে বেগম ছিলেন থেকে শুরু করে তাদের পরিবারের সবার বংশ পরম্পরায়
কবর এখানে রয়েছে। টোটাল ওই জায়গাটা ধরে 1100খানা কবর এখানে রয়েছে। এই কবরটাই হচ্ছে মির্জাফরের কবর। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই জায়গাটা লেখা রয়েছে। উনি মারা গেছিলেন হচ্ছে 17 জানুয়ারি 1765, 1765 সালে মির্জাফর মারা যান। যেটা এখানে লেখা রয়েছে আমি সেটাই বললাম। এটাই হচ্ছে মির্জাফরের কবর। এগারোশোর কবর দেখা কমপ্লিট। 1100খানা কবর এখানে শোয়াইতে রয়েছে। এবার আমরা হাজারদুয়ারি জ্যান্ত সমাধি কলিজা খাকি বেগম। এবার একটা সাংঘাতিক জায়গায় যাচ্ছি কিন্তু। চলুন গিয়ে বলছি, একটা দারুণ হিস্টোরিক্যাল ব্যাপার আছে এখানে। চলুন গিয়ে বলছি, উঠি। চলো। হ্যাঁ, এইবারে যেখানে আমরা এলাম সেটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের সমাধি। এই আজিমুন্নিসা বেগম ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ে। তো এর সমাধি এইখানে আছে এনার। তো এবার এনার যে ইতিহাস সেটা শুনলে কিন্তু গা শিহরণ দিয়ে ওঠার মতো একটা ইতিহাস। কি অর্ঘ? একদমই তাই, গা শিহরণ দেওয়ার মতনই ঘটনা। কারণ শোনা যায় তিনি কোনো একটা খুব বড় ব্যাধিতে আক্রান্ত হন এবং যার ফলে তার ওষুধ হয় যে কোনো বাচ্চার কলিজা দিয়ে কলিজাকে মিশিয়ে তার ওষুধ তৈরি করা হতো। এবার সেইটা খেতে খেতে তিনি অ্যাডিক্টেড হয়ে পড়েন। নরমাংস যেহেতু সুস্বাদু শোনা যায় সেইখান থেকে, তো যার ফলে তিনি সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই কলিজা খাওয়ার স্বাদটা তিনি ছাড়তে পারেন, নেশা হয়ে গেছিল, নেশা হয়ে যায়। যার ফলে সে প্রতিদিন ওই রকমভাবে একটা ছেলের কলিজা খেত, জীবন্ত ছেলে। এই করতে করতে সাম্রাজ্য উজাড় হয়ে যাবে এই ভাবনা চিন্তা দেখে মুর্শিদ কুলি খাঁ এবং তার জামাই সুজাউদ্দৌলা তারা ঠিক করেন যে তাকে জীবন্ত সমাধি দিতে হবে, না হলে সাম্রাজ্য কোনো মতেই ঠেকানো সম্ভব নয়। তো যার ফলে তারা তাকে ঘুমের ওষুধ দেয়, একটু কড়া ডোজের, যার ফলে তিনি ঘুমন্ত অবস্থাতেই চির ঘুমের রাজ্যে চলে যান এবং তাকে ঠিক এখানেই একটি বিশেষ জায়গায় সমাধিস্থ করা হয়, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো। ভাবা যায়, মানে গা শিহরণ দেওয়া যাওয়ার মতো কিনা, মানে গা শিহরণ দিচ্ছে যে একজন মহিলা, তার একটা শরীর খারাপ এবং তার জন্য ডাক্তার তাকে প্রেসক্রাইব করে যে বাবারে কলিজা খেতে হবে। সর্বনাশ, মানে সাংঘাতিক। আর খুব ন্যাচারালি সেটা হচ্ছে যে একটা জিনিস যদি মানুষ ডেইলি কনজিউম করে তাহলে তার শরীরের মধ্যে, মানে এই রকম টাইপের যদি কিছু কনজিউম করে তা তার শরীরের এবং মনের একটা মানে এডিক্টেড হয়ে যাবে, একটা ড্রাগ এডিক্টেডের মতো ব্যাপার। এবং সেটা নিয়ে কলিজা খাওয়া সাংঘাতিক ব্যাপার। সেখান থেকেই আজিমুন্নেসা বেগমের অপর নাম কলিজা খাকি বেগম, যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়। এই সমাধি ক্ষেত্রটাও কলিজা খাকি বেগমের সমাধি ক্ষেত্র হিসেবে খুব পরিচিত। আচ্ছা, স্বাভাবিক, নাহলে এরকম ভাবে মানে কলিজা খেয়ে নেওয়া মানে রাক্ষসের মতো অবস্থা। বাপরে বাপ, এ মানে সাংঘাতিক ইতিহাস, করুণ ইতিহাস, সাংঘাতিক ইতিহাস, তার সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই সমাধিটা আমরা দেখব, নিচের দিকে সমাধি, যেটা হিস্ট্রিটা আমরা বললাম ওটা আমরা দেখব নিচের দিকে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওখান দিয়ে ওই জায়গাটাতেই সিঁড়ি দিয়ে নিচ দিয়ে ওপর দিকে উপরে উঠে এলাম। এখানে একটা দারুণ জিনিস আছে। জিনিসটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখছেন বিস্তীর্ণ জায়গাটা, ওই সাইডটা গিয়ে দেখান তাহলে বেটার বোঝা যাবে। এই যে জায়গাটা, যেইটা এখন আপনারা দেখছেন বিস্তীর্ণ জমি, চাষের জমি বেসিক্যালি,
এখান দিয়ে কিন্তু ওয়ান্স আপন আ টাইম একটা সময় ভাগীরথী নদী বয়ে যেত এই জায়গাটা দিয়ে। পরবর্তীতে নদী খাত ভাঙনের প্রভাবে সেটি কাটতে কাটতে আরো পিছিয়ে যায়, অ্যাজ ইউজুয়াল যেটা প্রকৃতির নিয়মে ঘটে। তো এটার পরেই ভাগীরথী কিন্তু নদী প্রবাহ ভাঙতে থাকে। দেখলেন, সাংঘাতিক ব্যাপার। চলুন এবারে ওই সাংঘাতিক মহিলার কবরটা দেখে আসি। বাপরে বাপ, কলিজা বেগম, সাদের নাম কলিজা বেগম, কলিজা খাকি, বাবা। চলুন দেখি। তাকেও ঠিক তার পিতার মতো। এই জায়গাতেও কিন্তু মির্জাফর যেখানে আমরা দেখেছিলাম যে সিঁড়ির নিচে তার সমাধিটা দেওয়া, এখানেও ঠিক তাই। এই সিঁড়িটা দিয়ে আমরা নামলাম, সিঁড়িটা দিয়ে নেমে এই ঢুকছি। এই হচ্ছে সেই সাংঘাতিক সেই সমাধি। এর ওপর দিয়ে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে আমরা ওই সাইডটা গিয়েছিলাম, যেখান থেকে আপনাদের এই ভাগীরথীর ওই জায়গাটা দেখালাম। যাই হোক, একটা অভিশপ্ত ইতিহাস এখানে রয়েছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আমাদের ট্যুরের অনেকটা শেষ পার্টে আমরা চলে এসেছি। এখন যে জায়গায় আমরা যাব সেটা হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত নোন প্লেস, যেটার জন্যে মুর্শিদাবাদ আজও বিখ্যাত, সেটা হচ্ছে হাজারদুয়ারি। চলুন এবার হাজারদুয়ারিতে ঢোকা যাক, ঢুকে তারপরে ওখানকার কি ইতিবৃত্তান্ত আছে সেটাকেও আমরা একবার এনজয় করব। আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা হাজারদুয়ারি। এবার হাজারদুয়ারিতে আমরা এসে পৌঁছেছি, কিন্তু এখন বাজে প্রায় আড়াইটে বাজে। তো খিদে পেয়েছে খুব, তো লাঞ্চটা সেরে নিই। আমাদের ভেজ থালি যেটা, সেটা চলে এসছে। যেহেতু আমি আজকে ভেজ খাচ্ছি, আপনারা যদি আসেন আপনার চিকেন, ফিশ সব কিছুই খেতে পারবেন, অসুবিধা কিচ্ছু নেই। তো ভেজ থালি যেগুলো দিয়েছে সেগুলো আমি দেখাচ্ছি আমি আপনাদের। ভেজ থালিতে আছে হচ্ছে ভাত, গরম গরম ভাত, একদম ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, ডাল আর 2 রকমের তরকারি। তাহলে খেয়ে নি, খেয়ে বলছি কিরকম টেস্ট। ভালো, খারাপ না, চালটা একটু শক্ত কিন্তু ভালো খাবার। লাঞ্চ কমপ্লিট, ভালো খাওয়া দাওয়া হলো। ফ্রেন্ডস হোটেল, আসলে এই ফ্রেন্ডস হোটেলতে খেয়ে নিতে পারেন, অসুবিধা কিছু নেই, থালি সিস্টেম, যে যেরকম খাবেন মাছ মাংস ডিম খেয়ে নিতে পারেন। যাই হোক, আমরা খেয়ে নিলাম আজকে ভেজ। এইবার আমরা হাজারদুয়ারি ঢুকবো। এখানে একটা এন্ট্রি ফি আছে, সেটা হচ্ছে 25 টাকা করে পার হেড, এবং এই 25 টাকা দিয়ে আপনি হাজারদুয়ারির বাইরেটা এবং ভেতর দিকে যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামটাও দেখতে পারবেন। তবে হ্যাঁ, বাইরের দিকে যে এই পোর্শনটা যেখানে আমরা যদি ঘুরি, যে জায়গাটা রয়েছে, এখানে ক্যামেরা অ্যালাও আছে, কিন্তু মিউজিয়ামের ভেতর দিকে মানে হাজারদুয়ারি তার ভেতর দিকে যদি আপনারা ঢোকেন তাহলে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাও নেই। তো সেই জন্য আমি এখানেও আপনাদের ভেতর দিকের কিছু জিনিসপত্র দেখাতে পারবো না, কি আছে না আছে আমি মুখে বলে দেবো আমি কি দেখলাম। তো অর্ঘ্য টিকিট কাটতে গেছে, মেন এন্ট্রান্স, এটা মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা টিকিট কেটে নেবেন 25 টাকা করে পার হেড। টিকিট কেটে নিয়ে এখান দিয়ে আমরা ঢুকবো। বলছিল ক্যামেরা বন্ধ করে দিন, তো আমরা বললাম যে না,
ক্যামেরাটা আমরা বাইরে ইউজ করবো, ভেতরে ইউজ করবো না। চলুন তাহলে, হাজারদুয়ারি পর্ব শুরু হলো। মানে ভাবলেও অবাক লাগে অর্ঘ্য, সেটা হচ্ছে যে মানে এত বছর আগে, এত বছর মানে 1-2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর নয়, 24 থেকে 1883 এই টাইম পিরিয়ডটার মধ্যে এটা তৈরি করা হয়। এটা পুরোটাই তোমার নিও ক্লাসিক বা গথিক আর্কিটেকচারি টাইমটাই, মানে নিও ক্লাসিক আর গথিক আর্কিটেকচারি মেলবন্ধনে পুরোটা তৈরি করা হয়েছে। তো 1824 টু 1838 এই টাইম ফেজ থেকে আজকে হচ্ছে 2023, আর্কিটেকচারি যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ মেনটেনেন্স তো অবশ্যই হয়, এটা তো স্বাভাবিক, মেনটেন না হলে তো থাকবে না, তা সত্ত্বেও যে টিকে থাকা। এই হাজারদুয়ারির নামটা শুনলেই যেটা সবার আগে প্রথমে যেটা মাথায় স্ট্রাইক করে সেটা হচ্ছে যে হাজারদুয়ারি, হাজারটা দরজা। ইয়েস, এই মুর্শিদাবাদের যে বিশেষ আকর্ষণ, অ্যাট্রাকশন পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হাজারদুয়ারি। এই হাজারদুয়ারির অ্যাকচুয়ালি সত্যিই কিন্তু হাজারটা দরজা আছে। মানে এখানে যদি কাউন্টিং করা যায় প্রত্যেকটা দরজায় কিন্তু টোটাল 1000টা দরজা আছে। কিন্তু এই 1000টা দরজার মধ্যে কিন্তু সবকটা আসল নয়, ইভেন 95%ই আসল নয়। অনলি 5% এর মতো যে দরজাগুলো আছে সেটাই আসল, বাকিগুলো সব নকল। এবং সবচেয়ে মজার বিষয় হলো বাকি যে নকল যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু ওই চুন সুরকি ইট ওই সব দিয়ে তৈরি খুব একটা নয়, এটা তৈরি হচ্ছে ডাল, বিভিন্ন রকমের ডাল দিয়ে, শস্য, হ্যাঁ সেইটার ওই তাকে বেটে যে জিপসাম আঠা তৈরি করে সেই জিনিস দিয়ে এটা তৈরি। ঠিক আছে, কারণ চিন্তা করা যায় সেই সময়কার যে আর্কিটেকচারাল যে কনসেপ্ট সেটার মধ্যে এই জিনিসগুলোকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া হতো। কারণ এগুলোর মধ্যে তো তখন জিপসাম, যেটা মেন আমাদের সিমেন্ট ইউজ হয়, সেই জিনিসটার প্রচলন এইভাবে ছিল না। যার ফলে এই চুন সুরকি, এই ডালের বিভিন্ন গুঁড়ো, মানে ভিজিয়ে পচিয়ে গুঁড়ো করে সেই বাইন্ডারটাকে কাজে লাগানো হতো। এটা স্বাভাবিক, এখনকার দিনে আমরা 500 ডাল কিনতে গিয়েই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে এরকম এতগুলো দরজা তৈরি হচ্ছে। আমরা হাজারদুয়ারি দেখে এলাম ভেতরটা ক্যামেরায় অ্যালাউ নেই, প্রথমেই বলছিলাম, ওই জন্যে দেখাতে পারলাম না। ভেতরে বেসিক্যালি যেগুলো আছে না সেগুলো হচ্ছে একটা দারুণ কাঁচ রয়েছে, মানে কাঁচ মানে আয়না রয়েছে। সেই আয়নাটার সামনে যদি আপনি দাঁড়ান আপনি নিজের মুখ দেখতে পাবেন না, কিন্তু অপরের মুখ আপনি দেখতে পাবেন, বা আপনার সাইডে দু সাইডে যাই থাকে সে দেখতে পাবেন। প্লাস একটা মোটা বাঁশ রয়েছে, মানে সে প্রায় ওটার হাইট হবে নয় করে হলে প্রায় 7-8 ফিটের বেশিই হবে। হাতির দাঁতের প্রচুর তো এবার রয়েছে, হাতির দাঁতের প্রচুর কার্ভিং রয়েছে। অয়েল পেন্টগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগলো, তাই না? হ্যাঁ খুব সুন্দর। এমনকি তার যে স্পেশালিটিটা দেখছিলাম যে তার পার্সপেক্টিভ সেন্স, আপনি যে দিক থেকে লক্ষ্য করবেন যেন মনে হয় অ্যাঙ্গেলটা আপনার দিকে হয়েছে। আমি একটা অদ্ভুতভাবে দাদাকে ওটাই বলছিলাম যে ওই একটা নবাবেরই কোনো একটা জুতোর সিম্বল আছে, যে জুতোটা আপনার সবসময় মনে হবে আপনার দিকে মুভ করছে, ওটার পার্সপেক্টিভ ভিউটা এমনভাবে রাখা হয়েছে। শুধু তাই না, তার মধ্যে আপনার ওই যে হাতির দাঁতের যে ছোটো ছোটো একসময় যে মুর্শিদাবাদ বিখ্যাত হাতির দাঁত এবং কিছু পোর্টসেলিংয়ের কাজ, বিষপাত্র, মানে যেটা বলছে যে ওই বিষপাত্রতে আর কি বিষ দিয়ে খাবার দিলে বিষপাত্রটি নাকি ফেটে যেত, এইরকম জিনিস। এবং অস্ত্রাগারের মধ্যে ভেরিয়াস কাইন্ড অফ অস্ত্র, মানে ছোট গুলি থেকে আরম্ভ করে ছোট ছুরি, চাকু, এমনকি কাটার, এমনকি আপনার ওই গন্ডারের বর্ম দিয়ে তৈরি ঢাল, এইগুলো। আচ্ছা, এই কথা বলতে বলতে আমরা একটা সাংঘাতিক জিনিসের কাছে পৌঁছে গেছি। জিনিসটার নামটা হচ্ছে বাচ্চাওয়ালি তোপ। মানে শোনা যায় এইটার প্রেসারে, মানে আওয়াজের শব্দ, সেইটাতে নাকি মানে প্রচুর গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটত। মানে আওয়াজের বিভৎসতা ছিল এর মারাত্মক, এতটাই। আমরা এর আগে দেখেছিলাম যেমন জাহান কোষা, এটাও ঠিক কিছুটাও কাছাকাছি ওই রকম। আর এই তোপটার নামই দিয়ে দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। এই যে সেই বাচ্চাওয়ালি তোপটা এবার আপনারা দেখছেন, দেখুন
বিশাল কায় তার মানে দেহ, মানে ভাবা যায় মানে এই দেখুন পিতলের যে, তখন বলছিলাম পাখি করা ঠিক বুঝতে পারছিলাম, দেখুন এখানে কিছুটা আপনারা লক্ষ্য করতে পারবেন পিতলের যে কাজ করা, রিবেট বলতে যেটা বোঝায় এই সেই জায়গাটা করা, এটা এখনকার দিনে বুঝতে পারছি না এখনো পর্যন্ত টিকে রয়েছে, টিকের কথা নেই। সাংঘাতিক ব্যাপার। সুতরাং এর যে কার্ভিং আর এর যে কাজ, এটা সেই সময় বলেই সম্ভবত। এর ভিতরে বুঝতে পারছেন পুরোটাতে এর ডায়ামিটারটা দেখেছো? ডায়ামিটারটাই তো মারাত্মক, বড় বিভৎস বিভৎস ডায়ামিটার। আমরা যেটা দেখলাম ওই এই সাইজের গোলা গিয়ে হ্যাঁ পড়তো। এক্স্যাক্টলি, না মানে আমি সেটাই বলছি, আমরা যেটা দেখলাম যে ওই জাহান কোষা, হুম, সেটার থেকে ওটার এর যে diameter ডায়ামিটার, বিশাল বড়। এটার বিশাল বড় ডায়ামিটার, বিশাল বড়। এটার বিশাল বড়। মানে চিন্তা করুন যে এর ভেতর দিক থেকে ওরকম বারুদ পুরোটা বেরিয়ে আসতো, তো ন্যাচারালি মানে এর তো সেই বিভৎসতা থাকবেই। এই সেই বাচ্চাবালি কামান। এটা ঠিক হাজারদুয়ারি, যেটা হাজারদুয়ারি তার ঠিক সামনেই এই বাচ্চাবালি কামানটা রয়েছে। একটা জিনিস আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে হাজারদুয়ারি কিন্তু 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। তারপরে যদি আপনারা কেউ আসেন তাহলে কিন্তু হাজারদুয়ারিতে প্রবেশ করতে পারবেন না। তাই অবভিয়াসলি সবসময় চেষ্টা করবেন 3:30-র মধ্যে হাজারদুয়ারিতে ইন করার, কারণ 3:30-র মধ্যে। ভিতরের যে পুরো রৌপ্য সিংহাসন, তার শাসন দরবার, যে সমস্ত কিছুটা ঘুরতে আপনাদের হ্যাঁ। নাই নাই করে ন্যূনতম 1 থেকে 1.5 মদিনাতে নাকি নবাবী আমলের আসলে যে মুসলিমদের ইসলাম ধর্মের কাছে যে মদিনার মাটি, মক্কা মদিনার মাটি খুব পবিত্র ছিল। যার জন্য এই মদিনা থেকে মাটি এনে নবাবরা এখানে মসজিদ স্থাপন করে। এবার সেইটারই কার্ভিং, এমন কিছু ছোট 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 কাজ, বেশ কিছু পরিবর্গার কাজ দেখুন আপনারা, অদ্ভুত সেই সময়কার। রেনোভেট চলে, মেনটেন করা হয় ঠিকই, কিন্তু তা সত্ত্বেও এটাকে বলা হয় মদিনা। মানে মদিনা থেকে মাটি নিয়ে এসে মাটি তৈরি করা নিয়ে হয়েছিল। সেটাকে ওই প্রতিষ্ঠান, ভিতরে মাটিটাও রয়েছে। আচ্ছা, আমরা যখন সুবিশাল জায়গা নিয়ে। এটা হচ্ছে ইমামবাড়া, তাই না? হ্যাঁ একদমই তাই। এটা শোনা যায় নাকি পূর্বে এটা পুরোটাই, গোটা স্ট্রাকচারটা ছিল কাঠের, সর্বনাশ। তো এইটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, যার ফলে এটাকে পরবর্তীতে কংক্রিটের একদম পাকাপোক্ত করে নেওয়া। এটা মহরমের টাইমে খোলা থাকে। আচ্ছা, এইখানে মহরম উৎসবটা খুব জাঁকজমক সহকারে পালন হুম, করা হয়। হুম হুম হুম। তাদের এটা যেহেতু একটা ধর্মীয় স্থান, সেই বেসিসে এই মানে এইখানে মহরম পর্যন্তই, গত 7 দিন, মানে মহরমের আগে 7 দিন কি 10 দিন থেকে মহরম পর্যন্ত এটা খোলা থাকে, এবং তারপরে এটা বন্ধ হয়ে যায়। বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। তো এই ইমামবাড়ার স্ট্রাকচারটা ছিল পূর্বে পুরোটাই কাঠের, সেটা নষ্ট হওয়ার পরেই ভাবা যায়, সত্যি কথা, মানে অকল্পনীয় জিনিস। এতটা অকল্পনীয়, সত্যি স্ট্রাকচার যদি অকল্পনীয়। কাঠের, মানে সেই কাঠ, সেই কারুকার্য, মানে বুঝতেই পারছেন কি হতে পারে। যাক, ভালোই লাগলো। একদম খুব মজা হলো আজকে, দারুণ, খুব ভালো লাগলো, মানে মজা হলো। বিভিন্ন জায়গা আমরা দুজন মিলে ঘুরলাম, আপনাদেরকে ঘুরে দেখালাম, খুব ভালো লাগলো। এবার আমাদের ফেরার পালা, আস্তে আস্তে এখান থেকে বেরোবো। আমি অরুণাভ এবং আমার চ্যানেলের নাম হচ্ছে লগ ইন টু ডেস্টিনেশন। তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে আমি এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার অবশ্যই প্রয়োজন।
এবং চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। এবং বেল আইকনটা ক্লিক করলে কিন্তু আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন যাবে। তাহলে একদম সঙ্গে থাকবেন এবং লগ ইন টু ডেস্টিনেশনকে সাথে রাখবেন। নতুন আবার একটা জায়গায় নতুন কোনো ভিডিওতে ডেফিনেটলি আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই।